ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে চলেছে সপ্তম দিনের আন্দোলন। সড়ক অবরোধ, হাইকোর্টে রিটের আদেশ কাল। কার স্বার্থে ইশরাককে মেয়রের দায়িত্ব দেয়া হচ্ছে না, প্রশ্ন ফারুকের। এই ঘটনায় বিএনপি বিস্মিত, নজরুল ইসলাম খানের মন্তব্য। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ, দাবিগুলো রাজনৈতিক বললেন কমিশনার সানাউল্লাহ। করিডোরকে ভারতীয় অপপ্রচার বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জানালেন এ নিয়ে কোনো আলোচনা হয়নি, পুশিন নিয়ে দিল্লির সাথে যোগাযোগ হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টার তথ্য। ২৮ মের মধ্যে শ্রমিকদের বেতন দিতে হবে বলেন শ্রম উপদেষ্টা। কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে বাণিজ্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে ঢাকাবাসীর। অবস্থান পরিবর্তন করে আজ মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন তারা। এটিকে বাংলাদেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আদালতের মর্যাদা রক্ষার আন্দোলন হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। মুহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবন মোড়ে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ মানুষও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মৎস্য ভবন চত্বর। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন তীব্রতর হয়ে ওঠে বুধবার। আইনি কোনো জটিলতা নাই, নির্বাচন কমিশন রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে গেজেট প্রকাশ করেছে। হঠাৎ করে স্থানীয় সরকার কমিশন তাকে শপথ পড়তে দেয়নি। এটা তিনি উপদেষ্টা হিসাবে সংবিধানের যে শপথ তিনি নিয়ে উপদেষ্টা হয়েছেন সেই শপথ তিনি ভঙ্গ করেছেন। আমাদের লড়াইটা হচ্ছে এই দেশের গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই জন্য ওই প্রতিষ্ঠা করা ইশরাককে যে রায়টা দিয়েছে এটা হাইকোর্ট দিয়েছে, নট এটা কোনো দল দিয়েছে। অতএব হাইকোর্টের রায় যদি অমান্য করা হয় সেই দেশের আইন বলতে কিছু থাকে না, দেশের গণতন্ত্র বলতে কিছু থাকে না। যে আন্দোলন সংগ্রামের জন্য আমরা ১৬ বছর রাজপথে ছিলাম জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, ওই ভোটের অধিকার কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয় নাই। আমরা চাচ্ছি আদালতের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান আছে, এই সম্মান জানিয়ে আমরা চাচ্ছি খুব শীঘ্রই জনতার মেয়র জনাব ইশরাক হোসেনকে তার শপথ পাঠ করানোর জন্য যে কোনোভাবে স্থানীয় মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করুক। যে গণতান্ত্রিক আন্দোলনে একমাত্র ঢাকা রাজপথে এই ইশরাক যে সময় দিয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, আমরা ইশরাককে আজকে মেয়র হিসেবে দেখতে চাই। গত টানা ৬ দিন এই দাবির আন্দোলন নগর ভবনের সামনে চললেও এবার ক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান নেন মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদ মোড়ে। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তালবানা করতেছে, তাকে শপথ করতে দিচ্ছে না। আমরা চাই অনতিবিলম্বে শপথ গ্রহণ অনুষ্ঠান করবে এবং ইশরাককে দক্ষিণের দায়িত্ব দেওয়া হবে। আজকে এই আসিফের উদ্ধত্তপূর্ণ আচরণ দেশবাসী ক্ষুব্ধ হয়েছে। ইশরাক হোসেনের পক্ষে আদালত যেখানে রায় দিয়েছে সেখানে স্থানীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা সে এখানে বাধা বিঘ্ন সৃষ্টি করছে এবং শপথ গ্রহণে সে অনিচ্ছা প্রকাশ করতেছে। শপথ গ্রহণটা আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই যেন আমরা এটা পাই এবং এটা বাস্তবায়নে আমরা রাস্তায় থাকবো, দিন রাত ২৪ ঘন্টা চলমান থাকবে। এই আন্দোলনটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই এবং আসিফ মাহমুদ ওই যে সজীব ভুঁইয়া ওর পদত্যাগ চাই। স্থানীয় সরকার মন্ত্রণালয় শুধু তাদের গাফিলতিতে, সরকারের গাফিলতিতে আজকে শপথটা গ্রহণ করা হচ্ছে না। আন্দোলনকারীদের অভিযোগ, একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিটের আদেশ পিছিয়েছে। আজ দেওয়ার কথা থাকলেও আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। ইশরাকের আইনজীবীদের দাবি, রিটকারীর রিট করার বৈধতাই নেই। আহমেদ সারোয়ারের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ থেকে বিরত রাখা, ট্রাইব্যুনালের রায় এবং গেজেট বাতিল চেয়ে করা রিটের আদেশের জন্য নির্ধারিত ছিল বুধবার।
কিন্তু আদালত শুরুতেই জানান তারা সবার কথা শুনতে চান, তাই রুল এবং স্থিতাবস্থা দেবেন। এই সময় ইশরাকের আইনজীবীরা আদালতের এই অভিমতের সাথে দ্বিমত পোষণ করে তাদের যুক্তি তুলে ধরেন। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ সব ইলেকশন মানে তৃতীয় পক্ষে এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দু তাপস। উনি এসে মামলা করতে পারতেন। আজ যতগুলো এক্সাম্পল সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। গত 15 বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। পাশাপাশি সুমোটো যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে 2014 পার্লামেন্ট ইলেকশন ছিল, 2018 নির্বাচন ছিল, তো এই সমস্ত ব্যাপারে তো তখন মহামান্য আদালত সুমোটো কোনো কিছু করেন নাই। রিটকারীর আইনজীবী তাদের রিট করার পক্ষের যুক্তি তুলে ধরেন। তিনি যথাসময়ে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন, কিন্তু মামলা দায়েরের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি বিধি বহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়। বিজ্ঞ ট্রাইব্যুনাল আসলে কোনো ফিউটাইল বা ইনফ্রাকচার্জ অর্ডার পাস করতে পারেন না, কিন্তু এটি তিনি ইনফ্রাকচার্জ অর্ডার পাস করেছেন। এছাড়াও আরও একটি বিষয় শুনানিতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি। দুপক্ষের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার আদেশ দেবেন বলে জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মৎস্য ভবনের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, আমরা কিছুক্ষণ আগেও আপনার থেকে বিক্ষোভের সবশেষ কর্মসূচি সম্পর্কে জেনেছি, আবারও আপনার কাছে এই মুহূর্তের অবস্থা সম্পর্কে জানতে চাইছি। দর্শক, রাজধানীর মৎস্য ভবনের সামনে বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত হয়েছেন, তিনি এখন বক্তব্য দিবেন, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। সকল সংগ্রামী ভাই ও বোনেরা, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সহায়তা করেছে, তারা সহ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন মূলত ঢাকার আপামর নেমে এসেছেন। বৈরী আবহাওয়াতেও ঝড়, বৃষ্টি, গরম, তুফান এত কিছু সহ্য করে আপনারা এখন পর্যন্ত এই আন্দোলনে সংযুক্ত আছেন। সেটার জন্য প্রথমে আমি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে আমার এই মাত্র আসার সময় কথা হয়েছে। উনি আপনাদেরকে তার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। উপস্থিতিবৃন্দ, আজকে এই যে আন্দোলনটি আমরা শুরু করেছি, একটি পর্যায় পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার, মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না। আমি আবারও বলতে চাই, আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই আজকে যে ঘটনাগুলো ঘটেছে, ইতিমধ্যে আমি
সবকিছুই মিডিয়ার কাছে বলেছি, আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে পুরো বিষয়টা আজকে বলতে চাই। 2020 সালের 1 ফেব্রুয়ারি আমার নির্বাচনের 30 দিনের মাথায় 3 মার্চ ইলেকশন কমিশনের যে ট্রাইব্যুনাল সেই আইনটি মেনে করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পাই নাই, দেশে আইনের শাসন ছিল না। খুনি হাসিনার আত্মীয় মেয়র তাপসকে অবৈধভাবে রাত 1:30টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যখন 5টা থেকেই আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম, আমি এগিয়েও ছিলাম, 6:15টার দিকে বন্ধ করে দেয়, রাত 1:30টার দিকে তখন এটা একটা বানোয়াট ফলাফল ঘোষণা করে। সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সবকিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুসারে। এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয়। কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরাও রয়েছে, আমার জানা মতে 7-8 জন ডিস্ট্রিক্ট জজ তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন। তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছে একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে। এই যে আমার ঘটনাটি নিয়ে আমরা যেটি দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়, নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন, এবং পুরো সম্পূর্ণ ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে। এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনে আসবে, তখন আপনারা আশা যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে, এরা এই সরকারে থাকা অবস্থায় আপনারা বলেন না কেন ভাই হবে? এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেষ্টা যারা এটার মধ্যে জড়িত, সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত এটা আসতো না। অতএব উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম। এখন এরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তার নিরপেক্ষতা ফিরে পাবে, তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমি ওনাদের শুভকামনা করি, ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন, সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না, হতে দেব না। এবং আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই, এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা আজকে এখানে এই কারণে আসি নাই যে একটা গ্যাঞ্জাম বাঁধাবো, এখন অনেকদিন আন্দোলন হাসিনা তো নাই, কি করা যায়, এখানে সেই এসেছি যে এখানে একটা সমাধান করতে হবে, এমন শান্তিপূর্ণ সমাধান যেখানে সকল গণতন্ত্রী গোনা এবং আমাদের সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক দল ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের রাজনীতিটা করতে পারে, ক্যাম্পাসে যাতে সহ অবস্থান করতে পারে এবং আলটিমেটলি একটা নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, যারা এসে সংস্কারগুলো দীর্ঘমেয়াদে করবে। এই আশা নিয়ে এই কথাগুলো বলার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। আমরা বলবো যে আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই। এখন আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমাদেরকে ফসল ঘরে গিয়েই এখান থেকে ফেরত যেতে হবে। দর্শক, মৎস্য ভবনের সামনে থেকে বিএনপির আজকের যে বিক্ষোভ সমাবেশ চলছিল সেখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য রাখছিলেন, আমরা সেটি শুনলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
কার স্বার্থে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না জানতে চান বিএনপির নেতারা। এই ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তারা। বলেন দলীয় চিন্তায় সরকার এমনটা করছে। বিএনপি নেতারা বলেন আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে টালবাহানা করা হচ্ছে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই বিগত দিনে আন্দোলন হয়েছিল বলে জানান বিএনপি নেতারা। তারা বলেন এখন যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয় তবে নেতিবাচক বার্তা যাবে জনগণের কাছে। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে সরকার দূরে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বলেন দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না দেয়ায় সংকট আরও গভীর হচ্ছে। আপনারা উপরে বলেন ভিতরে তাদের কথাই শুনে ইশরাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। কোর্ট রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসে কার মাথায় বাড়ি পড়বে, কার স্বার্থে আঘাত লাগবে? আজকে এটা তো পরিষ্কার হওয়া দরকার। কার স্বার্থ জড়িত আছে এখানে? আমরা তো মনে করি উপদেষ্টা যারা আছেন আপনারা দেশ নিয়ে চিন্তা করবেন, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে চিন্তা করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন নির্বাচনী ট্রাইব্যুনালে রায় দেওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটিতে মেয়রকে দায়িত্ব না দেয়ায় বিএনপি বিস্মিত। সকালে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান বলেন নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছে। সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দিতে ঘেরাও কর্মসূচি হচ্ছে। এগুলো ভালো দৃষ্টান্ত নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে এখনও প্রশ্ন তোলেনি তার দল, কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এনসিপির এই দাবিগুলো রাজনৈতিক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বুধবার সকাল থেকে জড়ো হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। দাবি আদায়ে নানা স্লোগান দেন তারা। এ সময় দলটির নেতারা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে রাজনৈতিক মহলে যে জটিলতা তৈরি হয়েছে তা নির্বাচন কমিশনের পক্ষপাততুষ্ট সিদ্ধান্তের কারণেই হয়েছে। তাই সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে ইসি পুনর্গঠনের দাবি জানান তারা। এই মুহূর্তে দরকার নির্বাচন কমিশন পুনর্গঠন। কর্মসূচির এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের মূল ফটকে অবস্থান নেয় এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে বেলা 2টার পর এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের মধ্য দিয়ে স্থগিত করা হয় সমাবেশ। উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন। তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না। এদিকে নিয়মিত বৈঠক শেষে এনসিপির আন্দোলন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান এনসিপির দাবিগুলো রাজনৈতিক। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। আমরা কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। ইসি নিরপেক্ষভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি। এটাও ড্রাফটে আছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
করিডর নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতেও হবে না। এটি ভারতীয় অপপ্রচার বলে অভিযোগ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের। এই ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার দেয়া বক্তব্য স্লিপ অফ টাং বলে উল্লেখ করেছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের ভেতর দিয়ে জাতিসংঘের ত্রাণ সরবরাহের ইস্যুটি বিবেচনার জন্য এলে সব পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। বিস্তারিত সৈয়দ আব্দুল মহিতের রিপোর্টে। রাখাইনে ত্রাণ সরবরাহের নামে করিডোর দেয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে করিডোর ইস্যুতে সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, ইস্যুটি ভারতীয় প্রচারণা থেকেই বাংলাদেশের জনমুখে, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। করিডোর নিয়ে আমাদের সঙ্গে কার কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়। উনি যেটা বলেছিলেন, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং। আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। নিরাপত্তা উপদেষ্টা জানান, রাখাইনে ক্রস বর্ডার এইড চ্যানেল দেবার ইস্যুটি বিবেচনার জন্য এলে সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। রোগী তো হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত। আমরা তো সেখানে যাইনি। দুপক্ষ যদি, সকল পক্ষ যদি রাজি হয়, তাহলে যেটা আমাদের জন্য আবারও বলছি, কোনো কিছুই কিন্তু রাজি হয় নাই, এখনো সেই পর্যায়ে যাই নাই জিনিসটা। যদি যাবার হয় তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা জানান, মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে সরকারের মত পার্থক্য নেই। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে ইনি আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। কতজন রোহিঙ্গা বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট নিয়েছে তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই ডাটাটা আমরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ করায় ভারতকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। ভারতের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, চুক্তিগুলোর বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে পুশিনের বিষয়ে দিল্লির সাথে যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে, নিয়মের বাইরে যেন কিছু না হয়, বাংলাদেশ সেই চেষ্টা করছেন। তৌহিদ হোসেনের সময় জানান, নিজ থেকেই পররাষ্ট্র উপদেষ্টা জসিম উদ্দিন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন 2-1 দিনের মধ্যেই। ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে, এমওইউ হয়েছে, সেগুলি কিন্তু তাৎক্ষণিকভাবেই আপনাদেরকে জানানো হয়েছে গত অনেক বছরের মধ্যেই। তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয়, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয়। ঈদুল আজহার আগে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে পোশাক কারখানার মালিকদেরকে জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম কর্মসংস্থান ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ঈদুল আজহা উপলক্ষে সচিবালয়ে প্রস্তুতিমূলক সভা শেষে এই কথা জানান শ্রম উপদেষ্টা। তিনি জানান, শ্রমিকদের পাওনা 28 মের মধ্যে পরিশোধ করতে হবে, তা না করলে যার বিরুদ্ধে মামলা আছে তাকে গ্রেপ্তার করা হবে। ওয়ারেন্ট থাকায় বিদেশে অবস্থানরত কারখানা মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে বলেও জানান তিনি। ঘরমুখ লঞ্চের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ ও কোস্টগার্ড মোতায়েনের পাশাপাশি প্রত্যেকটি লঞ্চে 4 জন অস্ত্রধারী আনসার মোতায়েন থাকবে। নিরাপদ চলাচল নিশ্চিত করতে বড় লঞ্চগুলোকে পাল্লা না দেওয়ার নির্দেশ দিয়েছেন ডক্টর সাখাওয়াত হোসেন। ন্যায্য মূল্য নিশ্চিতের প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চামড়ার সঠিক ব্যবস্থাপনার জন্য এবছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি করে ধরা হবে বলেও জানান তিনি।
বুধবার কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির বৈঠক শেষে কথা জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, চামড়ার উপযুক্ত দর নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চামড়ার সঠিক সংরক্ষণে কোরবানির আগে মাদ্রাসা ও এতিমখানা সহ প্রান্তিক পর্যায়ে 30,000 টন লবণ সরবরাহ করা হবে। পশুর হাটে হাসিলের হার 5% কমানোর সিদ্ধান্তের কথা জানান তিনি। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, স্থল ও নৌপথের পাশাপাশি এবার রেলপথেও পশু পরিবহনের ব্যবস্থা থাকবে। পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান উপদেষ্টারা। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এদিকে দুদকে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাময়িক বরখাস্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের দুদকে হাজির হওয়ার কথা ছিল মঙ্গলবার, তবে তারা আজ দুদকে হাজির হন। এদিন 3 জনকেই জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে তাদের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারে কারচুপি ও নামে বেনামে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ ওঠে। এরপর গত 15 মে অভিযুক্তদের নামে সমন জারি করেছিল দুদক। একই অভিযোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী ব্যক্তিগত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় 3 বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক অনেক দৃঢ়। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে প্রতিরক্ষা বাহিনীর এই 3 বাহিনী একসাথে কাজ করবে। বুধবার যশোরে অনুষ্ঠিত বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। যশোর থেকে পলাশ তালুকদারের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। একদিকে রং বেরঙের ধোঁয়ায় আকাশকে রঙিন করে তুলছে KHW, অন্যদিকে শত্রুকে প্রতিহত করার দুর্দান্ত কৌশল স্প্লিট এস ম্যানোভারে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে PT-6। বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025 উপলক্ষে অসাধারণ এই ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয় যশোরের বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানান, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অফ জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্তমানে সশস্ত্র বাহিনীর মাঝে বিদ্যমান এই সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও আধুনিক এবং সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বিমান বাহিনীর প্রতিটি সাজ সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দেন নৌপ্রধান। প্রতিটি সাজ সরঞ্জাম এবং যুদ্ধ উপকরণ অত্যন্ত মূল্যবান ও ব্যয়বহুল, তাই তোমাদেরকে দেশবাসীর কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগ্রহীত এসব মূল্যবান যুদ্ধ সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ সময় 86তম বাফা কোর্সের প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং বেজ বিতরণ করেন নৌবাহিনী প্রধান। কমিশনপ্রাপ্তরাও ক্যারিয়ারের অন্যতম মাইলফলক স্পর্শ করতে পারায় উচ্ছ্বসিত। আমাদের এখানে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি একজন সৎ মানুষ হওয়া এবং ভবিষ্যতে একজন সৎ কর্মকর্তা হওয়ার আমাদেরকে সেই প্রশিক্ষণটা এখানে দেওয়া হয়। বাংলাদেশ বিমান বাহিনী একটি আধুনিক, পেশাদার ও প্রযুক্তি নির্ভর সুশৃঙ্খল বাহিনী। বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় প্রতিজ্ঞায় উজ্জীবিত এই বাহিনীর একজন কর্মকর্তা হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের মর্যাদা সমুন্নত রেখে কাজ করে যাওয়ার আহ্বান জানান নৌবাহিনী প্রধান। অনুশীলনের মাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশ বিমান বাহিনীর সাথে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত বিমান, রাডার ও বিভিন্ন প্রযুক্তি। কমিশন ক্যাডেটরা এসব প্রযুক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে মানুষের কল্যাণে আরও এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, যশোর। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে রাজধানীর পল্টনে পূবালী ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং কর্পোরেট শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইংয়ের প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহনওয়াজ চৌধুরী সহ বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যাংকের ঊর্ধ্বতন
নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। চাহিদা পূরণের লক্ষ্যে পূবালী ব্যাংক এরই মধ্যে দেশের বিভিন্ন শাখায় ইসলামিক ব্যাংকিং কর্নার স্থাপন করেছে বলেও জানান তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে চলছে 7ম দিনের আন্দোলন। সড়ক অবরোধ মেয়র হওয়া উদ্দেশ্য নয়, লড়ছেন বৈষম্যের বিরুদ্ধে, বললেন ইশরাক। কার স্বার্থে ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না, প্রশ্ন ফারুকের। এই ঘটনায় বিএনপি বিস্মিত, নজরুল ইসলাম খানের মন্তব্য। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ, দাবিগুলো রাজনৈতিক, বললেন কমিশনার সানাউল্লাহ। করিডরকে ভারতীয় অপপ্রচার, বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জানালেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি, পুশিন নিয়ে দিল্লির সাথে যোগাযোগ হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টার তথ্য। 28 মের মধ্যে শ্রমিকদের বেতন দিতে হবে, বললেন শ্রম উপদেষ্টা। কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে বাণিজ্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।